আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মাহবুব কামাল, একটা প্রসঙ্গ খুবই উচ্চারিত হচ্ছে জানেন, সেটা হলো সাংবাদিকতার গ্রহণযোগ্যতা, সাংবাদিকতার নামে আমাদের এখানে যা চলছে সেটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ, এগুলো আমরা দেখছি। এই নতুন সরকারে যারা উপদেষ্টা আছেন, সেদিন ডক্টর জাহিদুর রহমানের কণ্ঠেও সাংবাদিকতা নিয়ে কিছু কথাবার্তা শুনলাম। এর মাঝে আমরা দেখলাম যে একটা বেশ ঢাকঢোল পিটিয়ে 5 তারকা হোটেলে বিভিন্ন দেশের সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের দেশের অভিজাত সাংবাদিকদের নিয়ে বসে সাংবাদিকতার একটা কনফারেন্সের মতো হলো, বাংলাদেশ কনফারেন্স হলো। সেখানেও সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। কিন্তু বটম লাইনটা কি? এই যে এত কিছু হচ্ছে, সেই সাংবাদিকতা যার জন্য, মানে জনগণের জন্য, জনগণের মধ্যে কি সাংবাদিকতার প্রতি আস্থা আগের তুলনায় বেড়েছে না কমেছে? সাংবাদিকদের উপর কি জনগণের আস্থা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ বেড়েছে নাকি কমেছে? আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, আপনি আগে সাংবাদিক হিসাবে সাধারণ মানুষের কাছ থেকে যেরকম গুরুত্বটা পেতেন, মানুষ যেহেতু আপনাকে আস্থায় নিত, আপনার কথাকে গুরুত্ব দিত, এখনো কি সেরকম করে নাকি এখন অন্য কিছু বলে? আপনার অভিজ্ঞতাটা আমি এই ব্যাপারে একটু শুনতে চাই। না, আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি একটা শব্দ ব্যবহার করছেন, অভিজাত সাংবাদিক। এটা আমি বুঝি নাই। দেখেন, বাংলাদেশে অভিজাত বলতে কিছু নাই, ভিআইপি বলতে কিছু নাই। হ্যাঁ, এগুলি বললেই হবে না যে আমি অভিজাত, আমি ভিআইপি। সব সমান অ্যাকর্ডিং টু ইয়ার কনস্টিটিউশন। আই রিপিট, সবাই সমান। দেখেন, আমি না একটা ভয়ে আছি, আপনাকে বলি। ভয়টা হচ্ছে, যেভাবে আমেরিকার বিরুদ্ধে এই যে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলা শুরু হয়েছে, আমেরিকানা আবার বলে ফেলে যে একটা মিডিয়ার উপরে একটা চুক্তি করা হোক, যে আমেরিকার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, বলা যাবে না। এরকম একটা চুক্তি যদি করে ফেলে, না তাহলে এমনও তো হতে পারে যে এরকম একটা চুক্তি করলো, করে তারপরে বললো যে তোমাদের এখানে যারা যারা সাংবাদিকতা করবে তাদেরকে আমরা সবাইকে ট্রেনিং দিব, বাই রোটেশন সবাইকে 1 বছর করে আমেরিকা রেখে আমেরিকার সাংবাদিকতা দেখাবো। খারাপ না তো? বিনা পয়সায় একটা হবে আর কি। যাই হোক, তো এইটা চুক্তি যদি হয় তাহলে তো লেখা দূরের কথা, আমরা 70 দশকে যে স্লোগান দিতাম মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, ওইটাও তো আর দেওয়া যাবে না। মানে এরকম একটা ভয় আছে আর কি। আচ্ছা, যাই হোক, দেখেন, আপনি যে প্রশ্নটা করলেন না, এখনকার যে অবস্থা হয়েছে, সেটা মার্ক টোয়েনের একটা কথা আমার মনে পড়ছে, খুব ইন্টারেস্টিং। উনি বলতেছেন, ইফ ইউ ডু নট রিড নিউজ পেপার ইউ আর আনইনফর্মড, ইফ ইউ রিড নিউজ পেপার ইউ আর মিসইনফর্মড। তুমি যদি সংবাদপত্র না পড়ো তাহলে তুমি তথ্য বঞ্চিত, আর পড়লে তুমি তথ্য বিভ্রান্ত। আইদার ওয়ে আপনি বিপদে আছেন। তো এখন এই অবস্থাটা এখন চলতেছে বাংলাদেশে। কী কারণে জানেন? সেটা হচ্ছে যে কনভিন্স এবং কনফিউশন, এই দুইটার মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে। এটা শুধু সাংবাদিকতা না, এইটা পলিটিক্সও চলতেছে। পলিটিশিয়ান এবং সাংবাদিকদের কাজ হচ্ছে কনভিন্স করা, তার বক্তব্যটাকে গ্রহণযোগ্য করা। কিন্তু পলিটিশিয়ান এবং সাংবাদিকরা, মানে সবাই না, সব ক্ষেত্রেই তো ব্যতিক্রম আছে, কনভিন্স করার পরিবর্তে কনফিউজড করে ফেলতেছে। ঠিক আছে, মানুষকে এক ধরনের সন্দেহ, এক ধরনের দ্বিধা হতে ফেলতেছে। এবং তারা দেখতেছে যে মেইনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রাডিক্ট করতেছে। হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়ার যে এখন দৌরাত্ম্য, এটা একটা অ্যাগ্রেশনের পর্যায়ে চলে গেছে। সেটার কারণটা হচ্ছে মেইনস্ট্রিম মিডিয়ার প্রতি মানুষের এক ধরনের আস্থাহীনতা চলে আসছে। কেন আসছে বলতেছি, সেটা হচ্ছে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে না, যে নাকে মুখে দই তারপরে বলো কই কই। মানুষ প্র্যাকটিক্যাল জীবনে যা দেখছে সেটা পত্রিকার পাতায় পাচ্ছে না। রাইট। তো সন্দেহটা স্বাভাবিক। হ্যাঁ, আমি কতগুলি উদাহরণ দিতে পারি। হ্যাঁ, কিন্তু এত উদাহরণ দিলে আপনার সময় কমে যাবে। মানুষ তার চারপাশে যা দেখছে সেইটা পত্রিকার পাতায় পাচ্ছে না।
কখনো কখনো পাচ্ছে বটে, সেটা টুইস্টেড আকারে আপনার টুইস্ট করা হচ্ছে, হ্যাঁ, এবং এক ধরনের আপনার চাপায় দেওয়া হচ্ছে, এক ধরনের দেখেন আপনার ওয়ালি খানের একটা বইয়ের নাম আছে ফ্যাক্টস আর ফ্যাক্টস। উনি ভূমিকায় বলতেছেন কমেন্টস আর ফ্রি বাট ফ্যাক্টস আর ফ্যাক্টস। আপনি যখন ফ্যাক্টস দিবেন তখন কিন্তু আপনাকে কোনো মতবাদ দ্বারা প্রিয়কুপাইড থাকা চলবে না। ফ্যাক্টস মানে ফ্যাক্টস, এখানে কোনো টুইস্ট চলবে না, কোনো ডিস্টোর্ট চলবে না, কোনো হাফ ট্রুথ চলবে না, ঠিক আছে? তো এইভাবে একটা হচ্ছে পুরো ব্ল্যাকআউট, মানে ঘটনা ব্ল্যাক। আবার অনেক সময় হয় কি জানেন, ফ্যাক্টটাকে বলতে যেও না, এমনভাবে উপস্থাপন করা হয় যে ফ্যাক্টের মূল কারণ থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরা যাক একটা ফ্যামিলিতে একটা খুন হয়েছে, ধরেন স্ত্রীকে হত্যা করা হয়েছে, ধরা যাক, এটুকু বলবে, বলার পর ওই স্ত্রীর চরিত্রটা কেমন সেটা আবার পাশ দিয়ে লাগাই দিবে, স্ত্রীর কারোর সঙ্গে পরকীয়া ছিল কি ছিল না, মানে এগুলো বলে হত্যাটাকে যেন কিছুটা, মানে হত্যার অপরাধটাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করা। আমি একটা উপমা দেই, এটা আমি রাজনীতিতে আসি, সেটা হলো যে এই যখনই ডক্টর ইউনূস সরকারের আমরা সমালোচনা করতাম তখন ওই 17 বছর টেনে নিয়ে আসতো, বুঝছেন? তাইলে হয় কি, দুই অপরাধী হালকা হয়ে যায়, শেখ হাসিনারটা হালকা হয়ে যায়, ইউনূসেরটা হালকা হয়ে যায়, যখন যেটা তখন সেইটা। আমি তো একদিন টক শোতে বলছি, ভাই 17 বছর নিয়ে একটা আলাদা করেন, দেখেন আপনাদের চেয়ে বেশি বলবো, আপনারা হাসিনাকে কলঙ্কিত করতে পারেননি, আমি করে দিব, হ্যাঁ, কিন্তু যখন আমি ইউনূসের সমালোচনা করতেছি তখন ওইটা টাইনেন না, হ্যাঁ। তো এই যে একটা চালাকি হয় আর কি, মানে এটা খুবই দুঃখজনক। তো এরকম যে কি বলে যে পলিটিক্যালি মোটিভেটেড, প্রিঅকুপাইড একটা বিশেষ শ্রেণী বা সরকারকে বাঁচানোর চেষ্টা, বা আরেকটা সরকারকে ড্যামেজ করার চেষ্টা, এই যে ড্যামেজ এবং আপনার কি বলে যে ওই বাঁচিয়ে রাখার বা কি বলে সমালোচনা মুক্ত রাখা, এই টেন্ডেন্সি থেকে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, যে কারণে আজকে সোশ্যাল মিডিয়া এই যে বলেন বাঁচানোর চেষ্টা, সরকারকে ফেভার করার চেষ্টা, এবং ম্যাক্সিমাম টাইম সরকারকে ফেভার করা হয়, এই চেষ্টা, এটার পেছনে কি কারণটা? এই কারণটা আমি এই কারণটা এই যে মুক্ত স্বাধীনতা বা প্রকৃত জার্নালিজম, এগুলোর কতগুলি বাধা আমি বলতে চাই, সেখানে এটা আসবে, আপনার এই প্রশ্নটার উত্তর এখানে আসবে, হ্যাঁ, কেন এটা হয়, ঠিক আছে? আমি কি বলতে থাকি? প্লিজ প্লিজ বলেন। সেটা বলতে থাকবে। প্রথমে একটু বলে নেই, দেখেন মিডিয়ার গুরুত্বটা কি আপনি একটু আমাদের বুঝতে হবে। প্রথমে আমেরিকার কনস্টিটিউশনের প্রথম সংশোধনী কিন্তু এসেছে ফ্রিডম অফ স্পিচের উপরে, এবং সেটা আলাদা একটা ছিল প্রেসের ফ্রিডম, এবং সেখানে বলা হয়েছে যে কংগ্রেস কোনোভাবেই নিউজ পেপারের প্রিন্টিং এবং ডিস্ট্রিবিউশনে বাধা দিতে পারবে না। তখন তো নিউজ পেপার ছিল, এখন তো আর এইসব হয়েছে, বাধা দিতে পারবে না। এবং এরপর আমেরিকার ফাউন্ডিং ফাদারদের অন্যতম জেফারসন বললেন যে আমাকে যদি রাষ্ট্রবিহীন সংবাদপত্র এবং সংবাদপত্রবিহীন রাষ্ট্র এই দুইটার মধ্যে নিতে বলা হয়, তাহলে আমি অবশ্যই রাষ্ট্রবিহীন সংবাদপত্রকে নিব, সংবাদপত্র হলেই চলে, রাষ্ট্রের দরকার নেই, এইভাবে বলছিলেন। সো ইম্পর্টেন্ট আর কি। এবং সংবাদপত্র দেখেন, সংবাদপত্রকে বলা হয় বা মিডিয়াকে বলা হয় পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন। আপনি এই পার্লামেন্ট তো মুলতবি আছে, তাই না? 3 দিন 4 দিন হলো, তারপরে আবার মুলতবি। কিন্তু আমাদের মিডিয়ার তো কোনো মুলতবি না, ইট ইজ অলওয়েজ ইন সেশন। এত বড় একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এটা। তো এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কি অবস্থা দাঁড়ালো আপনি জানেন? রিপোর্টার্স উইদাউট বর্ডার তারা যেটা ইন্ডেক্স দিছে, সেখানে আমরা 3 ধাপ পিছিয়ে গেছি। এবং এটা কি জানেন, এইটা 2025-এর 1 জানুয়ারি থেকে 2025-এর 31 ডিসেম্বর পর্যন্ত এইটা আপনার টোটালটাই হচ্ছে ইউনিস গভর্নমেন্টের, ঠিক আছে? যাকে এবার আমরা আসি, দেখেন মিডিয়া কি বলে যে, আমি বলবো স্বাধীন মিডিয়া না, আমি বলবো আমি বলতে চাই যে প্রপার জার্নালিজম হচ্ছে কিনা। স্বাধীন জার্নালিজম আমি বলবো না, কারণ মিডিয়া যদি স্বাধীনও হয় তারপরে প্রপার জার্নালিজম নাও হতে পারে, কিন্তু প্রপার জার্নালিজম সেখানে স্বাধীনতা আছে, আপনি বুঝতে পারছেন? শুধুমাত্র যদি আমি বলি স্বাধীন মিডিয়া, তাইলে কিন্তু প্রপার জার্নালিজম নাও হইতে পারে, সেটা আমরা আসবো। কিন্তু প্রপার জার্নালিজম বললে আবার স্বাধীনতা থাকতেই হবে, ঠিক আছে? তাহলে কী কী বাধা? 1 নম্বর বাধা হচ্ছে লিগ্যাল এবং রেগুলেটরি।
আইনগত এবং রেগুলেশন ভিত্তিক। সেটা কীরকম আমরা জানি যে অনেকগুলি রেস্ট্রিকটিভ আইন তৈরি করা হয়েছে এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে, যেটা পরবর্তীকালে আপনার সাইবার সিকিউরিটিতে নামকরণটা চেঞ্জ হয়েছে, কিন্তু জিনিস একই রয়ে গেছে। এইখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা, ডিফেমেশন, কারো মানহানি, সম্মানহানি বা কি বলে যে অনুভূতিতে আঘাত, রাষ্ট্রীয় নিরাপত্তা, এইসব বিষয় যদি কেউ করে রিপোর্ট করে বা এগুলো বিষয়ে কথা বলা হয়, লেখালেখি হয়, তাইলে সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় পড়বে। ঠিক আছে? কিন্তু ওখানে কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া নাই যে ন্যাশনাল সিকিউরিটি কী কী কারণে বিঘ্নিত হইতে পারে, বা ডিফেমেশন বা ধর্মীয় অনুভূতিতে কীভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়, সেগুলি কিন্তু ব্যাখ্যা নেই। বলা হচ্ছে যে এইগুলি করলে এটা শাস্তিযোগ্য অপরাধ। তো এইটা কি বলে যে একটা লিগ্যাল এবং রেগুলেটরি একটা আছে আমাদের উপরে, একটা কনস্ট্রেইন্ট, একটা বাধা আছে। 2 নম্বর হচ্ছে দেখেন জুডিশিয়াল হ্যারাসমেন্টও আছে। সেটা কীরকম? যে মিথ্যা বা ভুল সংবাদ ছাপা হইলে সেটার অজুহাতে মামলা করা হয় এবং গ্রেপ্তারের ঝুঁকি থাকে। এখন দেখেন এই যে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন, একটা পার্থক্য আছে। কিন্তু মিস ইনফরমেশন কিন্তু ডেলিভারেট না, এটা ভুল হইতেই পারে। আর ডিস ইনফরমেশনটা হচ্ছে ডেলিভারেট, এটা ইচ্ছাকৃতভাবে এবং এইটা মানে কোনো বিশেষ স্বার্থসিদ্ধির জন্য করা হয়। এইটা ডিস ইনফরমেশন কখনো যেটা আগে বললাম, ফ্যাক্টকে ডিস্টোর্ট করা হয়, টুইস্ট করা হয় ইত্যাদি। তো এই তখন করে কি, যখনই কেউ কোনো ভেস্টেড ইন্টারেস্ট আঘাতপ্রাপ্ত হয় তখন তারা মামলা করে দেয়। মামলা করলে গ্রেপ্তারের ঝুঁকি থাকে ইত্যাদি। কেউ কিন্তু প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করে না, সব হচ্ছে আপনার ওই যে আমাদের কি বলে আদালতে যায়। প্রেস কাউন্সিলে গেলে কিন্তু এটা একটা দ্রুত নিষ্পত্তি হইতে পারে, হ্যারাসমেন্টও হয় না ইত্যাদি, এটা হইতে পারে, সেটা করে না। তো ফলে এটা একটা বাধা, সবসময় জুডিশিয়াল হ্যারাসমেন্টের ভয়। 3 নম্বর হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এইটা মারাত্মক। সেটা কীরকম? পলিটিক্যাল ফোর্স আপনার সমালোচনাধর্মী রিপোর্ট অথবা কি বলে কোনো অথরিটিকে যদি প্রশ্ন করা হয় তখন মিডিয়াকে প্রেশার দেয়। ঠিক আছে? এবং কখনো কখনো মালিক সম্প্রদায়কে চাকরিচ্যুত করতে বলে যে এদেরকে চাকরিচ্যুত করো। কখনো কখনো শারীরিক আঘাত হয় এবং এমনকি মার্ডার হয়েছে। ঠিক আছে? মার্ডার হয়েছে। এবং এইটা আমরা দেখছি 5ই আগস্টের পরে এটা ভয়াবহ রকম আকার ধারণ করছিল। আপনি নিশ্চয়ই জানেন যে সময় টিভিতে মব করা হয়েছে, ইটিভি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এবং কি বলে যে বিভিন্ন মিডিয়াতে নিজেদের লোক বসানোর একটা চেষ্টা হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার মৌলবাদ এবং থিওক্রেসি, ফান্ডামেন্টালিজম এবং থিওক্রেসি, ধর্মতত্ত্ব মিডিয়ার স্বাধীনতার জন্য একটা বড় থ্রেট হয়ে দাঁড়ায়। যেমন বলা হচ্ছে যে এটা প্রথম আলো এবং ডেইলি স্টার হচ্ছে ইন্ডিয়ার মুখপাত্র, সো এটার ভাঙো, এটার জ্বালায় দাও ইত্যাদি। এগুলি কিন্তু হয়েছে। তাহলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স একটা। আর একটা হচ্ছে মারাত্মক, সেটা হচ্ছে ওনারশিপ কনস্ট্রেন্ট বা কর্পোরেট ইন্টারেস্ট। আমাদের মিডিয়াগুলো, অনেকগুলো মিডিয়া আপনার বিভিন্ন বিগ বিজনেস হাউস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এবং তখন হয় কি, যখন বিগ বিজনেস হাউস দ্বারা প্রতিষ্ঠিত হয় তখন এডিটোরিয়াল পলিসিটা হয়ে যায় আপনার সেকেন্ডারি, বিজনেস ইন্টারেস্ট, কর্পোরেট ইন্টারেস্টটা হয়ে যায় প্রাইমারি। এডিটোরিয়াল পলিসিকে ওটা ছাপায় যায়, বুঝছেন? আবার কখনো কখনো হয় কি, যেমন 2টা কর্পোরেট হাউসের 2টা মিডিয়া, এদের মধ্যে আবার ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, তখন আবার এক ধরনের আপনার কি বলে ডিসইনফরমেশন চলে আসে। এটা একটু মারাত্মক। আচ্ছা, আরেকটা আছে সেলফ সেন্সরশিপ। এটা কীরকম? সাংবাদিকরা কি করে যে আইনগত বিপদ, তারপরে ধরেন যে দৈহিক আক্রমণের আশঙ্কা, চাকরিচ্যুতির আশঙ্কা, এই কারণে হয় কি এক ধরনের সেলফ সেন্সরশিপ নিয়ে নেয়, যেটা আমরা 5ই আগস্টের পরে বেশি করে দেখছি। এবং এইটা ঘটে কিন্তু মফস্বল সাংবাদিকদের ক্ষেত্রে বেশি। কারণ মফস্বল তো ক্লোজ সোসাইটি, সবাই সবাইকে চেনে। এখন ধরেন যে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ বা পার্সন স্টলওয়ার্ড, সে এলাকার দাপট, তার বিরুদ্ধে যখন রিপোর্ট করতে যাবে তখন সে ভয়ে থাকবে, যেহেতু আমাকে চেনে, তার প্রতিবেশী হবে বা ইত্যাদি, তখন সে নিজে নিজে একটা সেলফ সেন্সরশিপ আরোপ করে। এইটা মারাত্মক। আরেকটা আছে ইকোনমিক প্রেশার, এইটাও আছে। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট করে কি, আপনার বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করে, রেজিস্ট্রেশন নীতিমালা নিয়ন্ত্রণ করে। যে পত্রিকার ডিক্লারেশন পাওয়ার যোগ্য না, নিজের লোক তাকে দিয়ে দিল রেজিস্ট্রেশন, আর যে যোগ্য সে বঞ্চিত হয়ে গেল।
এবং এই ক্ষেত্রে হয় কি, বিজ্ঞাপনের একটা মানে বড় খেলা চলে। সেটা হচ্ছে, আপনি জানেন যে আন্ডার রেটেড পত্রিকা যেগুলি, ধরেন আন্ডারগ্রাউন্ডও যেগুলি, সেগুলি ডিএফপির সঙ্গে একটা যোগ সারসে তারা একটা বিজ্ঞাপনের ব্যবস্থা করে। এবং বিজ্ঞাপনের ব্যবস্থা করার ফলে হয় কি, ওই তারা টিকে থাকে। এবং আমি এমনও দেখছি, যখন একটা পত্রিকা হস্তান্তর হয়, এই যে আপনার আন্ডারগ্রাউন্ড পত্রিকা, তখন জিজ্ঞাসা করে যে রেট কত, মানে প্রতি ইঞ্চি কলম কত। যদি ধরেন 600 টাকা হয়, তাহলে ওইটার বিক্রির দাম বেশি হবে। যদি 300 টাকা হয়, তাহলে হবে না। এই বিষয়টা এরকম। এবং কি বলে যে এই বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞাপনকে কন্ট্রোল করে, যেমন আমরা দেখছি এই শেখ হাসিনার আমলও দেখছি আমরা, প্রথম আলোকে কিছুদিন বিজ্ঞাপন বঞ্চিত রাখা হয়েছিল, হ্যাঁ, এবং সেইটা একটা এটা গেল একটা। আর একটা হচ্ছে ডিপেন্ডেন্স, এটা কিন্তু মারাত্মক নির্ভরতা। সেটা হচ্ছে যে ধরেন সাংবাদিকদের যে কর্মক্ষেত্রটা, সেইটা যদি ওয়ার্কিং কন্ডিশন ভালো না হয়, বেতন যদি কম হয়, জি, তারপর ফর্মাল কন্ট্রাক্ট যদি না হয়, মানে আমি যে চাকরি করতেছি, আমার যে নিয়োগপত্র, আনুষ্ঠানিক কন্ট্রাক্ট, সেটা যদি না হয়, তাইলে হয় কি, তারা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ভুগে। এবং এই ক্ষেত্রে লো ওয়েজ মানে কম বেতন হইলে তখন করে কি, তারা ওই কী বলে আনফেয়ারনেসে যেতে বাধ্য হয়, তাদের টিকে থাকতে হবে। জি। এবং আমি এমনও দেখছি গ্রামের যে সাংবাদিক, তারা বলে যে ভাই আমার বেতন লাগবে না, আমাকে একটা আইডি কার্ড দেন, আইডি কার্ড দেন। তো ফলে ওই যেহেতু তার বেতন দিলে খুব কম বেতন, তো তাকে ওই মানে সরকারের সাথে যোগাযোগ রেখে, বা ধরেন যে নানাভাবে এক ধরনের মানে করাপশন বেসড জার্নালিজম হয়ে যায় সেটা। এবং এইটা খুবই মারাত্মক। এবং আমি এমনও শুনছি যে নিলামে উঠে, ব্যুরো অফিস নিলামে উঠতেছে। মানে ধরেন যে চিটাং ব্যুরো অফিস না, কে কত টাকা মানে হেড অফিসকে দিতে পারবে, যে বেশি দিতে পারবে তাকে ব্যুরো অফিসে চার্জ দেওয়া হবে। তারা তো বেতন পাবেই না, উল্টা তারা টাকা দিয়ে ওই তাদেরকে। তাহলে এই যদি হয় বাস্তবতা, আমি এখানে এই দু একটা আপনাকে থামাই। হ্যাঁ, বলেন। দু একটা অন্য প্রশ্নে আসি। যেমন আপনি একটা কথা বললেন যে কর্পোরেট যে প্রভাবটা, এবং এটা তো সত্য। আপনি যেটা বলেন যে অনেক পত্রিকা না, আমি যদি দেখতেছি যে বড় বড় যত পত্রিকা আছে, সব পত্রিকায় কোনো কর্পোরেট হাউসের মালিকানায় আছে কিন্তু। এবং কালকে ওই যে সম্মেলনটা হলো, সেই সম্মেলনের একজন মালিক, মানে আপনার সমকাল এবং চ্যানেল 24-এর মালিক যিনি আছেন, একে আজাদ, উনি নিজেই বলছেন যে আমার পত্রিকার সাংবাদিকরা যে মানে ভালো রিপোর্ট করতে পারে না, তার জন্য মূলত দায়ী হলাম আমি নিজে। উনি বলেছেন যে যখন কোনো একজন সাংবাদিককে রিপোর্ট করতে চায়, তখন এই রিপোর্টটা থামানোর জন্য প্রথম ফোনটা আমার কাছে আসে। তখন আমি চিন্তা করি, আমার ৭৫,০০০ কর্মচারী আছে, কর্মচারী আছে তার বিভিন্ন প্রতিষ্ঠানে। তখন আমার কাছে ওই ৭৫,০০০ কর্মচারীর যে জীবিকা, এটি আমার কাছে প্রথম মানে দেখার বিষয় হয়। মিডিয়াটা হয় দ্বিতীয়। তখন তাদের কথা চিন্তা করে, যদি সরকারের দিক থেকে চাপটা আসে, তখন তাদের কথা চিন্তা করে আমি ওই নিউজটাকে থামিয়ে দিই। তাহলে সৎ সাংবাদিকতাটা আমার কারণেই নষ্ট হচ্ছে। ওনার এটা সরল স্বীকৃতি। আমি একটু লম্বা হচ্ছে প্রশ্নটা, তবু আপনাকে আমি একটু করি। তো উনি যেটা স্বীকার করলেন, এটা কিন্তু আসলে এই বাস্তবতা কিন্তু সকল মিডিয়ার জন্যই আসলে। অন্য মালিকরা স্বীকার করেন না, উনি স্বীকার করেছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যদি জানেন যে এটা হচ্ছে, তাহলে আপনার ভবন থেকে যে নিউজটা বেরোচ্ছে, যে রিপোর্টটা বেরোচ্ছে, যে সাংবাদিকতাটা হচ্ছে, এটা তো প্রপার সাংবাদিকতা হচ্ছে না। এটা তো বিকলাঙ্গ সাংবাদিকতা, বিকৃত সাংবাদিকতা। যদি বিকৃত সাংবাদিকতা হয়, তাহলে আপনাকে এই মিডিয়া হাউস করতে হবে কেন? আপনি কি সারা দেশের মানুষের কাছে একটা বিকৃত সাংবাদিকতা জাহির করার জন্য এই মিডিয়া হাউসটা করেছেন? কেন করবেন আপনি এটা? আচ্ছা, উত্তরটা আপনি দিয়ে দিচ্ছেন, একটু বাকি আছে আর কি, ওইটুকু আপনি বলবেন, বাকিটা আমি বলি। দেখেন, উনি স্মার্ট, তো উনি ওভার স্মার্ট, এই জন্য স্বীকার করছেন। কখনো কখনো দোষ স্বীকার করা স্মার্টনেসের লক্ষণ। এখানে কোনো আন্তরিকতার ব্যাপার নাই। আপনি যেটাকে আন্তরিকতা বলতেছেন, এটা স্মার্টনেস। তো যাই হোক, আপনি সবই বলে দিচ্ছেন। আমি একটা বলি, সেটা হচ্ছে বিকৃত সাংবাদিকতা না, এইটা সম্পদ রক্ষার প্রোটেকশন। ঠিক আছে? এই যে একটা ওইভাবে আমি বলতে চাই না, এই যে কি বলে যে বাড়ি পাহারা দেওয়ার জন্য যেমন অ্যালসেশিয়ান কুকুর
রাখে, পালে অনেকে, তো সম্পদ রক্ষার জন্য সেরকম মিডিয়া রাখে। এটা আমার কথা না, এটা আবার কেউ ভাববেন না যে আমি এত অশ্লীল হইলাম কেন, এটা একটা কোটেবল কোট বলছি। এইটা সম্পদ, কর্পোরেট হাউসগুলোর যে মিডিয়াগুলো তাদের অধিকাংশই আপনার সম্পদ রক্ষার একটা সেফগার্ড। জি, এবং সোজা এটা আপনি বলেই দিলেন, প্লেন অ্যান্ড সিম্পল। আপনি যদি ফেয়ার জার্নালিজম করতে না পারে তাহলে আপনি কেন এটা করবেন? কুইট করেন, রাইট। তাই না? আপনার তো প্রথমত তো আপনার একটা বিবেক আছে, তাই না? এবং ওইটার কাছে আপনি সবচেয়ে বড় অ্যাকাউন্টেবল আপনি, আপনার বিবেক আছে। আপনি দেখতেছেন যে প্রপার জার্নালিজম হচ্ছে না, তো এটা আমার করার দরকার কি? আপনি তো আরও অনেক ইন্ডাস্ট্রি আছে, আপনি তো না খেয়ে মরবেন না, এইটাই করতে হবে কেন? রাইট। তার মানে এটা করতে হবে মানে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, যেটা আমি আগে বললাম, ইট ইজ এ প্রোটেকশন অফ ইউর ওয়েলথ। এটাই আপনার আলটিমেট উদ্দেশ্য। তা না হলে আপনি জেনে শুনে কেন মিথ্যাচারকে প্রশ্রয় দিবেন, তাই না? প্লেন অ্যান্ড সিম্পল, এখানে কোনো রকেট সায়েন্সের কোনো ব্যাপার নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি এটাও আপনাকে একটু জানতে চাই, সেটা হলো গিয়ে যে এই যে আপনি বললেন যে কিছু কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকা আছে এবং তারা ডিএপির সঙ্গে ম্যানেজ করে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের প্রায় 3-4 মাস পর পর একটা তালিকা প্রকাশ করা হয়, সেখানে দেখা হয় কোন পত্রিকার কিছু সার্কুলেশন, যে পত্রিকার জীবনে নাম শুই নেই। দৈনিক চিত্র একটা পত্রিকা আছে, তার সার্কুলেশন লক্ষাধিক সার্কুলেশন, কোথার থেকে কি হয়? এবং তারা 900 টাকা কলাম ইঞ্চি পায় বিজ্ঞাপন, প্রতি এক কলাম বিজ্ঞাপন 900 টাকা। তো এই যে টাকাটা যাচ্ছে গভর্নমেন্টের ওখানে, এটা কি বিজ্ঞাপনের যে উদ্দেশ্য মানুষের কাছে যাওয়া, এখানে সরকারি অর্থের অপচয় হচ্ছে না? আমার আপনার অর্থের অপচয় হচ্ছে না? অবশ্যই অপচয় হচ্ছে। যে বিজ্ঞাপন মানুষ পড়তে পারে না, সেই বিজ্ঞাপনের পিছনে সরকারি টাকা খরচ করার কি অর্থ আছে? এটা পড়তে হবে, তাই না? যেমন ধরেন আপনার শোতে যদি বিজ্ঞাপন যায়, এটার একটা আছে, মানে কি বলে যে ইনকাইন্ড, এটার একটা ভ্যালু আছে, যে আপনার দর্শক অনেক, হ্যাঁ, 2-1 মিনিটের বিজ্ঞাপন থাকলে সবাই দেখলো জিনিসটা। তা আপনি এই পত্রিকা কেউ পড়ে না, এই পত্রিকা কেউ কিনে না, নামও জানে না, সেখানে আপনি বিজ্ঞাপন দিয়ে সরকারি টাকার অপচয় করতেছেন, এটা কোনো মানে হয়? এবং দেখেন এগুলি ওই যে বলে না, সরকার কা মাল দরিয়া মে ঢাল। সরকারের টাকা যেভাবে অপচয় হয়, হ্যাঁ, এবং শুধু যদি এমনি অপচয় হইতো তাইলেও একটা যুক্তি থাকে, কিন্তু অপচয়টা হচ্ছে বাজে কাজে। ভালো কাজে যদি অপচয় হইতো যে না ঠিক আছে, কিন্তু এমন সব কাজে অপচয় হয়, টাকাও গেল আবার ওইটাও গেল আর কি, বুঝছেন? ডাবল ক্ষতি আর কি। তো ফলে এইটা খুবই ফ্রাস্ট্রেটিং জায়গায় চলে আসছে দেশটা। হ্যাঁ, সব জায়গায় আপনার চালাকি, সব জায়গায় হচ্ছে ম্যানিপুলেশন, সব জায়গায় হচ্ছে আপনার কি বলে যে ডাবল স্ট্যান্ডার্ড। এইভাবে তো একটা দেশ চলে না রে ভাই। হ্যাঁ, এখনকার যে সময় যে একটা বার্নিং কোশ্চেন উঠে আসছে, যে কোশ্চেনটা সবাই বলছে যে আমরা পত্রিকা পড়ি না, আমরা টেলিভিশনে খবর দেখি না, আমরা ইউটিউব দেখি, আমরা ফেসবুক দেখি। তো তার মানে ওনারা বলতে চাচ্ছেন যে ওই মিডিয়ার প্রতি তাদের আস্থাটা নাই, তার চেয়ে বরং তারা সোশ্যাল মিডিয়া দিয়ে ঝুঁকছেন। তো এই সোশ্যাল মিডিয়া বলতে যেটা আমরা বুঝি, এখানেও তো মিস ইনফরমেশন থাকে। আমি একটু বলি। জি, দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে এত পত্রিকা থাকতে হবে কেন? একটা দেশে এত পত্রিকা কেন থাকতে হবে? মেইন স্ট্রিম কিছু পত্রিকা থাকলেই তো হয়, তাই না? 7টা 8টা 10টা, হ্যাঁ, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, তারপরে সমকাল, তারপরে যে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, এই কয়েকটা থাকলেই তো হয়। এত পত্রিকা দরকার আছে আপনি বলেন? দেখেন, সোশ্যাল মিডিয়া, আমি বলি আপনাকে, সোশ্যাল মিডিয়ার যে আগ্রাসন, এইটা কিন্তু আলটিমেটলি আমাদের মেইন স্ট্রিম পত্রিকা মানে টিকবে কিনা, অথবা টিকে থাকলে কীভাবে টিকে থাকবে, এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি 23 সালের ডিসেম্বরে আমি লন্ডনে ছিলাম। তো লন্ডন বাংলা প্রেস ক্লাবে আমি ওখানে একটা মত বিনিময় ছিল, সেখানে আমি জানলাম, সেটা হচ্ছে যে লিজ ট্রুস, এই যে ঋষি সুনাকের আগের প্রাইম মিনিস্টার ব্রিটেনের, উনি ক্ষমতা নিয়ে বললেন যে সোশ্যাল মিডিয়া যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে উঠছে এবং আনএডিটেড, সেলফ এডিটেড, এটার কোনো এডিট করা হয় না, এই এডিটেড মিডিয়া যেভাবে ডিস্টোর্টেড নিউজ মানে প্রচার করতেছে, হ্যাঁ, তাতে মেইন স্ট্রিম মিডিয়া বিপদাপন্ন হয়ে গেছে। এবং মেইন স্ট্রিম মিডিয়া বিপদাপন্ন মানে গণতন্ত্র বিপন্ন হয়ে যাওয়া। তখন তিনি একটা কমিশন করে দিয়েছেন যে মেইন স্ট্রিম মিডিয়াকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, এই যে সোশ্যাল মিডিয়ার যে দৌরাত্ম্য। এখন দেখেন, এই যে
মানে মানুষ মেইন স্ট্রিম মিডিয়ার সব কিছু পায় না বলে সোশ্যাল মিডিয়া খুলে সে দেখে অপতথ্য, ডিসইনফরমেশন। মানুষ কোথায় যাবে তাইলে বলেন? এইখানেও ওখানে পায় না, আর এইখানে হচ্ছে আপনার অপতথ্য। হ্যাঁ, নানা রকম গুজব, নানা রকম ম্যানিপুলেশন, নানা রকম টুইস্ট। হ্যাঁ, ফলে একটা টোটালটা মিলে একটা ভয়ঙ্কর সিচুয়েশন দাঁড়াইছে। এবং কি বলে যে মিডিয়াকে টিকে থাকতে হয়েছে, মানে নিউজ, প্রিন্ট মিডিয়া এবং আপনার এই যে ইলেকট্রনিক মিডিয়া, যেটা সোশ্যাল মিডিয়া না, টিকে থাকতে হলে বড় ধরনের স্ট্রাগল করতে হবে, একেবারে বড় ধরনের স্ট্রাগল করতে হবে এবং সত্যের পূজারী হইতে হবে। পূজারী শব্দটা আমি ব্যবহার করলাম। হ্যাঁ, সত্যকে পূজা করতে হবে। যদি সেইভাবে একটা ডিভোশন নিয়ে, একটা কি বলে যে আত্মনিবেদন এবং একেবারেই আপনার যে তপস্যার মতো যদি না নেওয়া হয়, হ্যাঁ, তাইলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ আছে। তাহলে হোল সিচুয়েশন একটা অ্যানার্কির দিকে চলে যাবে। এখানে আপনি সরকারের কাছ থেকে কি ভূমিকা আশা করেন? সরকার, শুনেন, সরকারের ভূমিকা তো একটাই এখানে, মানে অন্য কোনো বিশ্লেষণের কোনো দরকার নাই। একটাই ভূমিকা, সেটা হচ্ছে যে প্রেসকে ফ্রি করে দেওয়া এবং হ্যাঁ, যেইটা আপনি সরকার করতে পারে সেটা হচ্ছে যে ডিসইনফরমেশনকে প্রোটেক্ট করার জন্য তারা কিছু প্রিকশনের মেজার নিতে হবে এবং নেওয়া উচিত। কারণ এই যে সাইবার ক্রাইম যেভাবে বাড়তেছে, হ্যাঁ, যেমন ধরেন লোকাল রেজিস্ট্রেশন করতে পারে, ট্যাক্স বসাইতে পারে, তারপরে মনিটর করতে পারে কোথায় কি হচ্ছে না হচ্ছে। একটা সিস্টেমেটিক ওয়েতে আপনার ডিসইনফরমেশনকে মানে করতে হবে, কমব্যাট করতে হবে, এটাকে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, কিন্তু আবার প্রেসের থাকবে, ফ্রিডম থাকবে, প্রেসের ফ্রিডম থাকবে। কিন্তু এই যে এইসব দেখেন, অপশক্তিকে দমন করলে কিন্তু গণতন্ত্রের কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, আমরা তো অনেক সময় মনে করি কি এই গভর্নমেন্টে এখানে একটু এত অগণতান্ত্রিক আচরণ করতেছে কেন, কিন্তু এটা তো অপশক্তিকে দমন করলে গণতন্ত্রের কোনো ক্ষতি হয় না। আপনি শুভ শক্তিকে আক্রমণ করতেছেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। অপশক্তিকে দমন করলে আমরা আর বাহবা দিব যে ঠিক আছে। আচ্ছা, আমি একটা শেষ প্রসঙ্গ আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। এটা একটু সেন্সিটিভ ইস্যু। আমরা দেখলাম গতকালকে যে কনফারেন্সটা হলো, মিডিয়া কনফারেন্স, জার্নালিজম কনফারেন্স সারা বাংলাদেশের। সেখানে একজন সাংবাদিক, আপনারও পরিচিত আমারও পরিচিত, মুন্নি সাহা, উনি একটা প্রশ্ন তুললেন। ওনার প্রশ্নটা হলো যে আমরা কেন গত 2 বছর ধরে ঘরে বসে আছি? আমি তো ঘরে আছি, আমার বিরুদ্ধে মামলা হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে, কিন্তু আমি তো কোথাও যে চাকরি করতে পারছি না। সারা জীবন তো আমি সাংবাদিকতাটাই করেছি। আমি মুন্নি সাহার কথা বললাম, কিন্তু এরকম কিন্তু আরও অনেক আছে। জাহিদুল হাসান পিন্টুর কথা ধরেন, আপনি জয় মামুনের কথা ধরেন, এরা তো আশিস সৈকত, এরা তো সাংবাদিক। প্রভাস আমিনের কথাও ধরেন, এরা তো সাংবাদিক। সবাই এরা তো সাংবাদিকতা সারা জীবনে আর কিছু করে নাই। তো এরা যদি কোনো অন্যায় করে থাকে সেটা বিচার হবে। বিচার চলাকালীন কি একটা মানুষ না খেয়ে থাকবে? ধরেন একটা কোনো একটা অন্যায় করছে, তার বিচার হবে। বিচার, আপনি যদি তাকে নিয়ে জেলেও ঢুকান, তাকে তো আপনি সেখানেও খেতে দিবেন তো। এখন তাকে আপনি জেলেও ঢুকান, সে বাইরে আছে, তার খেতে হবে না, সে খাবেটা কি? দেখেন, এটা খুব মৌলিক প্রশ্ন করলেন আপনি। একটা নাম উচ্চারণ করলেন না, সেটা একটু বলি। প্রভাস আমিন না? দেখেন, প্রভাস আমিনকে আমি দীর্ঘদিন ধরে চিনি। হ্যাঁ, তার মধ্যে কোনো ধরনের পলিটিক্যাল বায়াস নাই, কিচ্ছু নাই। বেচারা একটা কেন যে ওই প্রশ্নটা করতে গেল, মানে শেখ হাসিনাকে, এই যে রাজাকার, এইটা এটা না আমার মাথায় ধরে না। এইটা মুহূর্তের মানে উত্তেজনায় করে ফেলছে আর কি। দেখেন, করে ফেলছে একটা প্রশ্ন, সেইটা যেহেতু এই মানে খুব বড় আকার ধারণ করছে প্রধানমন্ত্রীর উত্তরের কারণে, সেই কারণে প্রভাস আমিন দেখেন আজকে সোসাইটি থেকে বিচ্ছিন্ন। তার মতো একজন যোগ্য সাংবাদিক, সে ওই যে মুন্নি সাহার মতো ঘরে বসে আছে জাস্ট একটা প্রশ্ন করার কারণে। তার কিন্তু আর কোনো ট্র্যাক রেকর্ড নাই, আপনি খুঁজে দেখেন পাবেন না তো, আমি সেটাই বলছি। আর কোনো ট্র্যাক রেকর্ড নাই, শুধু একটা প্রশ্ন করছে। হ্যাঁ, বোকার মতো একটা প্রশ্ন করে ফেলছে। ঠিক আছে, ওই প্রশ্ন যদি ভুল হয়ে থাকে আপনি ওই প্রশ্নের শাস্তি তাকে দেন। হ্যাঁ, কিন্তু সে কোনো জায়গায় চাকরি করতে পারবে না, কাজ করতে পারবে না, তাকে রাস্তায় দেখে আপনি মব করবেন। এটাকে এই ধরনের ভুল ভ্রান্তি কে করে না পৃথিবীতে, বলেন তো আপনি? সেটাই, কোন মানুষটা করে নাই? ওই যে আমি তো একটা কথা প্রায়ই বলি যে নোবডি ইজ পারফেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। ইমপারফেকশন কতটুকু সেটা বিচার করব, পারফেক্ট কেউই না। তো এখন দেখেন, এই যে আপনি মুন্নি সাহার বলেন, প্রভাস আমিন বলেন, আরও এরকম আছে, বা অনেক সাংবাদিক তো এখন জেলেও আছে, তাই না?
এইটা যারা ক্রাইম করছে, ক্রিমিনাল অফেন্স যারা করছে, হ্যাঁ, তাদের তো বিচার হবে। ক্রিমিনাল অফেন্স করে তো বিচার না হওয়াটা তো আর আরেকটা অপরাধ, তাই না? বিচার হবে, কিন্তু তাদের যে মানে হিউম্যান লাইফ, মানবিক যে জীবন, হ্যাঁ, সেইটা তো আপনাকে এনশিওর করতে হবে, তাই না? অবশ্যই। প্রত্যেকের একটা ক্রিমিনালেরও একটা মানবিকতার দিক আছে, তাই না? দিক আছে। এখন ধরেন যে এই যে জেলখানায় কেন হাসপাতাল থাকে, বা রোগী যখন রোগ হয় তখন কেন থাকে? কারণ তার অসুখ হইলে তাকে কি বলে যে আপনি তো জেলখানা কাউকে না খাওয়া রাখতে পারবেন না, বিনা চিকিৎসা রাখতে পারবেন না। চিকিৎসা রাখতে হবে। কিন্তু আপনি যখন তাকে কোনো কাজ করতে দিচ্ছেন না, এবং সে তো এই লোকগুলি তো সাংবাদিকতা ছাড়া, আপনি বলেন এই যে জাহিদুল হাসান পিন্টু, জয় মামুন, প্রভাস আমিন, মুন্নিশা, আমি কয়েকজন নাম জাস্ট বলার জন্য বললাম আর কি, এরা সারা জীবনের সাংবাদিকতা ছাড়া আর কি করছে? এখন তাকে আপনি সেই কাজটাই করতে দিবেন না। এবং কেন? এবং দেখেন মানবিকতার বিষয়টা কিরকম। ফাঁসির আসামিকে মানে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়ার আগে কি জিজ্ঞেস করে আপনার শেষ ইচ্ছা কি, আপনি কি খাইতে চান, আপনি কি, এই যে বিষয়গুলো, হ্যাঁ। তো এখন একজন যদি অপরাধ করে থাকে সেইটার জন্য তো আমাদের আইন আছে রে ভাই, আইন মোতাবেক তার প্রসিডিং হবে, তাই না? কিন্তু তার যে একটা মানবিক জীবন আছে, তাদের সন্তান আছে, সন্তানদের ভরণ পোষণের ব্যাপার আছে, হ্যাঁ, তার একটা সামাজিক মর্যাদার ব্যাপার আছে, এগুলি তো হিসাবে নেওয়া হয় না, হ্যাঁ। এবং সামান্য ত্রুটিতে বড় বড় কত দোষ করে, অন্যায় করে মানুষ দিব্যি ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। দেখেন আপনি মানে কি বলে যে আপনি চারপাশে তাকান না, দেখবেন আপনি আছে, সবসময় আছে, তাই না? সবসময় আছে। তাইলে যাই হোক, এই আলোচনা আসলে অন্তহীন। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার খালি একটাই আবেদন, দেখুন সাংবাদিকদের গালি দেওয়াটা খুব সহজ, কারণ ওনারা আপনাদের মারতে আসবেন না। আপনি কি একজন আর্মি চিফকে গালি দিতে পারবেন? একজন আর্মি মেজরকে গালি দিতে পারবেন? দিয়ে দেখেন না তো। তারা মানুষ না, তারা ভুল করে না? করে তো। পুলিশের এসপিকে গালি দিতে পারবেন? কিন্তু একজন সাংবাদিককে গালি দিতে পারবেন? খুব সহজ গালি দেওয়াটা। গালি দিলেই কিন্তু সমাধানটা হয়ে গেল না। একটা কথা মাথায় রাখবেন যে একটা দেশ যখন সংকটে পড়ে, এই দেশের প্রত্যেকটা পেশার মানুষই সংকটে পড়ে। কাজে একটা পেশাকে আলাদা করে দেখা ঠিক না। মাহবুব কামাল ভাই অনেক অভিজ্ঞ মানুষ, উনি অনেক দিন ধরে সাংবাদিকতা করেন, উনি জীবনে অনেক কিছু দেখেছেন। সেই দেখার আলোকে ওনার যে বিশ্লেষণগুলি করলেন যে কেন এটা হচ্ছে, উনি কিন্তু মাত্র একটা কারণে কথা বলেন নাই, অনেকগুলি কারণে কথা বলেছেন। কাজেই যখন বিবেচনা করবেন, এই অনেকগুলো কারণ সহই বিবেচনা করবেন। এখানে কিন্তু মালিক পক্ষের কথা আছে, এখানে সরকারের পক্ষে কথা আছে। কিন্তু একজন সাংবাদিক তো বিচ্ছিন্ন কোনো জগতে প্রাণী না যে উপর থেকে আসলেন বলে দিলেন হয়ে গেল। সবগুলো মিলিয়েই হয়, সবগুলো মিলিয়েই বিবেচনা করুন, সবগুলো মিলিয়েই বিচার করুন, এবং সবগুলো মিলিয়েই রায় দিন। আসলে রায় দেওয়ার দায়িত্বটা আমাদের না, কিন্তু আসলে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আপনি ভালো থাকবেন, এখানে পর্যন্তই। আল্লাহ হাফিজ।